ইচ্ছা করলেই সহজ নোট করা যায়, ইচ্ছা কঠিন নোট করলে কি হবে? কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সহজ সরল নোট হইলে সংজ্ঞাটা ঠিক মতো লিখতে পারলে আপিল ডিভিশনের ওই সংজ্ঞা দুইটারই বিশ্লেষণ করেই আপনি বুদ্ধি থাকলে আজকে যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে আর 3-4টা পার্থক্য লিখে ফেলতে হবে। পার্থক্যের মধ্যে 5টা পার্থক্য যুক্তিসঙ্গত ভিত্তি পাশ হয়ে যায়। এই পর্যায়ে আমরা জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ এই দুটো বিষয়ের সহজ সংজ্ঞা দিয়ে সহজ পার্থক্য নির্দেশ করে দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞা দুইটা কিন্তু পাশাপাশি আনতে হবে। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য এই দুটোর সংজ্ঞা পাশাপাশি আনতে হবে। আমি পাশাপাশি নিয়ে আসতেছি। দেখেন সংজ্ঞা দুইটা চলে আসার কথা, এসছে কিনা দেখেন। জি স্যার, আসছে স্যার। আপনারা এই জন্য ভুল যাতে না হয় এই কারণে এটা পাঠিয়ে দেওয়া হইল আর কি। জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা যদি আসে তাহলে ইংলিশটা দিবেন প্রথমেই, আইনের নামটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, ছোট একটা হাইপেন আছে, এর 4(1) খ, 4 হচ্ছে ধারা, ব্র্যাকেটে 1 এটা উপধারা, আর খ যেটা দেখতেছেন এগুলিতে বলা হয় দফা। তার নিয়ম হলো এইটাই, 4(1) খ ধারায়। তাহলে আগে যে আমরা পড়েছি আপিল রিভিশন, এই দুটো কিন্তু কোনো সংজ্ঞা সুনির্দিষ্টভাবে কোনো ধারায় ছিল না, এই কারণে কোনো ধারা মেনশন করি নাই। কিন্তু যেহেতু জামিন অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ দুটো অপরাধীরই ধারায় সংজ্ঞা আছে, এই জন্য ধারাটা বলতে হবে। পরের সংজ্ঞাটাও দেখেন, জামিন অযোগ্য অপরাধ, এটাও কিন্তু সেম ধারায়। ফৌজদারি কার্যবিধির 4 ধারার 1 উপধারার খতে দুটো বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে, জামিনযোগ্য অপরাধের সংজ্ঞাও দেওয়া আছে, জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞাও দেওয়া আছে। এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন করতে পারে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন করতে পারে জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে, 3 ধারায়, 4 ধারায়, 5 ধারায় না 6 ধারায়? উত্তর হবে কত ধারায়? 4 ধারায়। আবার বলতে পারে জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে কোথায়? 4 ধারার 1 উপধারায়, 4 ধারার 2 উপধারায়, 4 ধারার 3 উপধারায়, 4 ধারার 4 উপধারায়। তখন কি হবে? 4 ধারার 1 উপধারা এগিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরতা, তার চেয়েও আইনের গভীরতা বেশি। এই গভীরতায় গিয়ে যদি প্রশ্ন করে, তাইলে প্রশ্ন করতে পারে কি, জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা কোথায় আছে? 4(1) ক, 4(1) খ, 4(1) গ, 4(1) ঘ, কোথায় আছে? 4(1) খ। 4(1) খ। তাহলে প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে যেমন নাবিক ইয়েরা
নভোচারীরা না ডুবুরি গবেষক, বিশেষ করে রাশিয়া, চীন আর হচ্ছে আমেরিকা, রীতিমতো বেতন দিয়ে টিম গঠন করে তাদের কাজই হলো শুধু কি আছে এটা খুঁজে বের করা। এরকম ভাবে আপনাদেরকেও কি করতে হবে, সেই ধারাগুলার একদম গভীরে গিয়ে এই আবিষ্কারকদের মতন আবিষ্কার করে নিয়ে আসতে হবে পড়াশোনা। তাইলে এক চান্সে অ্যাডভোকেট হইতে পারবেন, আর নাইলে অ্যাডভোকেট হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই জন্য এইখানে একটা বাণী মনে রাখবেন, সেটা হলো যে তুমি ঘুমিয়ে যা দেখো সেটা কি স্বপ্ন, না যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটা স্বপ্ন। কাজে ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করলে আর অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখলে, আজাদ একজন বিখ্যাত মনীষী, অনেক ভালো ভালো দর্শনের কথা লেখে, জীবন গঠনমূলক অনেক কথাবার্তা বলে, উনি এই কথাটা বলছেন যে ঘুমিয়ে বা জেগে এটা স্বপ্ন দেখা, এটা স্বপ্ন না, বরং যে বিষয়টা আপনাকে ঘুমাইতে দিবে না এইটা স্বপ্ন। কাজেই যারা অ্যাডভোকেট হইতে চান তাহলে তাদেরকে ঘুমাইতে না করছে, অর্থাৎ পরিশ্রমের উপরে পরিশ্রম। কিন্তু আমরা তো পরিশ্রম করার আগেই অজুহাত, শরীর ভালো না, মন ভালো না, বাসায় মেহমান, অমুক বাসায় আজকে দাওয়াত, নাই। এই জন্য এই অজুহাত গুলা ভুলে গিয়ে একটা কাজ করবেন, 1 ঘন্টা করে পড়বেন প্রতিদিন। যাদের 28 তারিখ পরীক্ষা এদের 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টাই পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পড়া যায়? যাবে। 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টাও পড়া যায়। কিভাবে বলেন? 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা কিভাবে পড়বেন? পড়াটাকে যদি সহজ করে নেন, এই যে আপিলের রিভিশনের পার্থক্য, অন্য ছাত্ররা সারাদিন ভরা মুখস্থ করতে থাকবে, তাও মুখস্থ থাকবে না। কিন্তু সংজ্ঞাটাকে ভালোভাবে বিশ্লেষণ করে যদি আপনি সহজ 4-5টা পার্থক্য নিয়ে নেন আর 2-1টা এমনিতে নিয়ে নিলেন নর্মাল, তাইলে আপনার মুখস্থ করতে লাগবে 10 মিনিট আর ওর লাগতে পারে 2 ঘন্টা। তাহলে এইভাবে যদি সাশ্রয় করে পড়েন তাহলে 24 ঘন্টার পড়া 200-300 ঘন্টার সমান হয়ে যেতে পারে। এই জন্য একটু কৌশল দিয়ে বুদ্ধি করে আপনাকে পড়তে হবে। এইবার দেখেন সংজ্ঞার দিকে, তাহলে 2টা সংজ্ঞার ধারা কিন্তু সেম, 4-1 খ। এখন সংজ্ঞাটা কি দেখেন, জামিনযোগ্য। এই যে আমরা কিন্তু এটা হয় হুবু লিখেছি নাহলে কাছাকাছি লিখেছি, এই জন্য আমরা এখানে দিয়েছি প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী। আর কেউ যদি মনে করেন যে আমি অবহেলাকারী ছাত্র, অমনোযোগী ছাত্র, আমার বোঝা আছে কিন্তু আমি হুবহু বা কাছাকাছি লিখতে পারবো না, এত পড়াশোনা আমি করি নাই, তখন আপনি কি করবেন? তখন 4 খ ধারার ভাষ্য মতে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী এই কথা আর বলবেন না, ভাষ্য মতে বলবেন। তখন নিজস্ব কিছু ভাষা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে জামিনযোগ্য অপরাধ বলতে এমন সকল অপরাধকে বোঝায়। শুরুটা কিন্তু এইভাবে করতে হবে, অথচ এইভাবে কেউই শুরু করে নাই। সবাই কি করেছে, সব বইয়ের মধ্যে গেজেটে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা হুবহু কপি করে পেস্ট করে বসায় দিছে তাদের বইয়ের মধ্যে।
এইটা কিন্তু হবে না, কারণ এই গেজেটটা কি শুধু ছাত্রদের জন্য? একটা আইনের গেজেট কি শুধু ছাত্রদের জন্য করে কিনা বলেন? একটা গেজেট প্রথমত করে হচ্ছে বিচারকদের জন্য, দ্বিতীয়ত করে উকিলদের জন্য, তৃতীয়ত করে ছাত্রদের জন্য। তাইলে সংজ্ঞাটা তো কঠিন। এই সংজ্ঞাটা বিচারক বুঝতে পারবে, উকিলরাও বুঝতে পারে, কিন্তু সাধারণ ছাত্র তো বুঝতে পারবে না। এই জন্য যখন ছাত্র পরীক্ষায় এই সংজ্ঞাটা দিবে, তখন সেই সংজ্ঞাটা হুবহু বইয়ের ভাষায় হবে না। সে কি বুঝলো, তার শিক্ষকরা কি বুঝাইলো, এই সংজ্ঞাটার যে ব্যাখ্যা আসবে, এই ব্যাখ্যা দিয়ে সংজ্ঞাটা দিতে হবে। ঠিক খাবারের মতো না। এখন আপনাদের হাজবেন্ড বাজার থেকে পোলাও মাংস খাবে, এই কারণে বাজার থেকে মুরগি নিয়ে আসলো, পোলাও, ঘি, আদার্স এলিমেন্টস নিয়ে আসলো। এখন আপনি স্ত্রী, আপনি সব কিছু খাবার টেবিলে তার সঙ্গে উপস্থাপন করেন, আমার মুরগি, পোলাওয়ের চাল, ঘি যা আনছে, জামাই বাজার থেকে যা নিয়ে আসছে, সেইগুলি আপনি খাবারের টেবিলে পরিবেশন করছেন। এই স্ত্রীকে নিয়ে সংসার স্বামীর করা উচিত হবে কিনা? তাহলে কি বোঝা গেল? যে স্বামী বাজার থেকে যা আনবে এইটাই উপস্থাপন করা যাবে না। অনুরূপভাবে যে সংজ্ঞা গেজেটে থাকবে ওইটা হুবহু উপস্থাপন করা যাবে না। তাহলে জামিনযোগ্য অপরাধের সঙ্গে আমরা কি বলবো দেখেন, জামিনযোগ্য অপরাধ বলতে এমন সকল অপরাধকে বোঝায়। এমন সকল অপরাধ কেন বলবে? কারণ যে অপরাধগুলি আছে, 500 অপরাধ আছে, এই 500-র মধ্যে 100 হলো জামিন অযোগ্য অপরাধ, আর 400 হলো জামিনযোগ্য অপরাধ। তাহলে 100 আর 400 দুইটি তো বহু বচন। জামিনযোগ্য অপরাধ যদি একটা হইতো, তাইলে আমরা বলতাম জামিনযোগ্য অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায়। কিন্তু আমরা জানি যে জামিনযোগ্য অপরাধের সংখ্যা অনেক, এই জন্য সংজ্ঞাটা বহু বচনের ভাষায় উপস্থাপন করতে হবে। সুগৃহিণীর মতো। সুগৃহিণীর কাজ কি? জামাই কষ্ট পরিশ্রমের ইনকামের টাকা দিয়ে ঘামে বৃষ্টিতে ভিজে বাজার নিয়ে বাসায় ফিরেছে, তাহলে তার চেষ্টা করতে হবে আন্তরিকতা, বিশ্বাস দিয়ে খুব সুন্দর করে রান্না করে, যাতে স্বামী খেয়ে তৃপ্ত হয়। ঠিক সেই কাজটাই আমাদের করতে হবে। সুগৃহিণীর মতন আমাদের করতে হবে কি, সংজ্ঞাটাকে খাবারের উপযুক্ত করে পরীক্ষকের সামনে তুলে ধরতে হবে। এই জন্য কোনো জায়গায় যাতে ভুল না হয়, যেখানে কলম ধরতে পারে। তাহলে জামিনযোগ্য অপরাধ বলতে এমন সকল অপরাধ সমূহকে বোঝায়, বোঝার পর একটা কমা আছে, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার হবে না। আর আইন মানে নিয়ম, যে কোনো নিয়মকে আইন বলে, কাজে বিরাম চিহ্নের ব্যবহার করা এইটা আইনের ছাত্রদের জন্য, আইনজীবীদের জন্য, শিক্ষানবিশ আইনজীবীদের জন্য বাধ্যতামূলক। এই জন্য বোঝার পরে কমা আছে দেখেন, যে সকল অপরাধকে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর, এই যে এই কথাটুক গেজেটেও নাই আর কি। এইখানে গেজেটে কি আছে সেটা বলে দিই। গেজেটে আছে জামিনযোগ্য অপরাধ বলতে, জামিনযোগ্য অপরাধ বলতে দ্বিতীয় তফসিলে, এইখান থেকে কথাটা আছে, জামিনযোগ্য অপরাধ বলতে দ্বিতীয় তফসিলে। কিন্তু কোন আইনের দ্বিতীয় তফসিল এবং এমন সকল অপরাধকে বোঝাবে, এই কথাগুলি গেজেটেও নাই, না থাকলো। কারণ গেজেটের লেখাটা তো বিচারপতিদের জন্য, বিচারপতিরা অল্পতেই বোঝা যায়। যার ফলে যখন আমরা নিজেরাও এই সংজ্ঞাটা বুঝে যাব, তখন মনে হবে যে এই দুইটা লাইন না লেখলেও চলবে, মিনিংস একই দাঁড়াবে। কিন্তু এখন তো
আমাদের লেখায় কিন্তু কোনো পণ্ডিতের পরিচয় দেওয়া যাবে না। বেশি জ্ঞান নিয়ে লেখলেও আবার নাম্বার কেটে দিবে। ইচড়ে পাকা, ছোটবেলা একটা বাঘ ধরা পড়ছেন, ইচড়ে পাকা। এই জন্য এইখানে ভেঙে লিখতে হবে এমন সকল অপরাধকে ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে, অথবা যে সকল অপরাধকে বর্তমানে কার্যকর কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে। এই সংজ্ঞাটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে পরের সংজ্ঞাটার মুখস্থ করার দরকার নাই। যে যে জায়গায় জামিনযোগ্য অপরাধ কথাটা আসবে সেই জায়গায় জামিন অযোগ্য কথাটা লিখে দেবেন, তাইলেই হবে। দুটো কিন্তু হুবহু একই, শুধু জামিনযোগ্যের জায়গায় জামিন অযোগ্য অপরাধ বলতে সকল অপরাধকে বোঝায় যে সকল অপরাধকে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর জামিন অযোগ্য। আগেরটাই ছিল জামিনযোগ্য, এখানে হলো। এছাড়া সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পারতেছি না, কিন্তু এই দুইটা সংজ্ঞা থেকে এখন আমরা কি কি পার্থক্য বের করতে পারি একটু দেখেন। প্রত্যেকেরই দুটো করে চোখ আছে, আর আমার হিসাবে একজন আইনের ছাত্র বা শিক্ষানবিশ আইনজীবী তার থাকতে হবে চারটা চোখ। আল্লাহ তো দুইটা চোখ দিছেই, আর একটা থাকতে হবে জ্ঞানের চোখ। জ্ঞানের চোখ এটা আইকিউ দিয়ে আসবে। আর একটা চোখ থাকবে, সেটা হলো আইনের চশমা। এই আইনের চশমার চোখ। এখন এই দুই চোখ দেখে কোনো লাভ হবে না, দুই চোখ তো সবারই আছে। আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম জ্ঞানের চোখ আর আইনের চশমার চোখ দিয়ে, যে এই দুইটা সংজ্ঞা আমি পাশাপাশি দিয়েছি। এই দুইটা সংজ্ঞা থেকে আপনি কি পার্থক্য লিখতে পারেন। যেমন আগে আপিল আর রিভিশনের সংজ্ঞা থেকে কিন্তু আমরা 4-5টা পার্থক্য বের করে ফেলছি। 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। সবকিছু স্যার যদি বের করে দেয় তাহলে পরীক্ষায় যখন যাবেন হলে তখন হয়তো এমনও হইতে পারে যে জাস্ট আপনি দুইটা সংজ্ঞা জানেন, চুরির সাথে রেপ, ধর্ষণ। চুরির সাথে ধর্ষণের পার্থক্য এসব বুঝে গেছে। চুরির সাথে রেপের পার্থক্য তো আকাশ পাতাল, চিন্তাও করেন নাই। এখন কিন্তু ওইখানে বৈশাখ পরীক্ষার হলে বানাইতে হবে। আপনি দুইটা সংজ্ঞাও জানেন, এই দুইটা সংজ্ঞাকে কেন্দ্র করে কিভাবে পার্থক্য লিখবেন, এই প্রক্রিয়া যদি আপনি না শিখেন স্যারের কাছে। এখন আপনারা ছোট ক্লাসের ছাত্র না, ছোট ক্লাসের ছাত্র হলে সুবিধা ছিল, একবারে সকল প্রশ্নই মুখস্থ আসে। যে কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি কবিতাটি 8 লাইন না দেখে মুখস্থ লেখো, একবারে সবকিছু বইলা দিছে। 8 লাইন কাজী নজরুল কাঠবিড়ালি কবিতা। এখন আর এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে না। দস্যুতার ডাকাতির পার্থক্য, কিন্তু আসবে হলো চুরির সাথে রেপের পার্থক্য। এরকমও খাপ ছাড়া প্রশ্ন হয়ে যেতে পারে, তখন কি হবে? এই জন্য 2 মিনিট এইটা দেখার সুযোগ দিয়েছি, দেখে অন্ততপক্ষে 3টা পার্থক্য বের করতে পারেন কিনা দেখেন। না
ধার করা জ্ঞান নিয়ে চলতে হয়, কিন্তু ধার করা টাকা আর ধার করা জ্ঞান এই দুইটার কোনোটা নিয়েই বেশি দিন চলা যায় না। বলেন তুষার সাহেব। তুষার সাহেব তো প্রচুর পড়াশোনা করে। স্যার একটা একটা হলো দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর দ্বিতীয় তফসিলে যে জামিন যে সমস্ত অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক স্যার। আর জামিন অযোগ্যর ক্ষেত্রে জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ সূচক স্যার। আর পার্থক্যটা কিন্তু আমি বলছি যে এই সংজ্ঞা উদ্ভূত হবে, আদার্স পার্থক্য না। এই দুটো সংজ্ঞার মধ্যেই দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। বলেন। প্রথমত আমরা সংজ্ঞাগত পার্থক্যটা দিতে পারি যে 4(1) খ ধারায় জি, জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, আবার পরবর্তীতে ওটা লিখতে পারি 4(1) খ ধারায় জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এটা একটা। তারপরে আবার যে তফসিল, দ্বিতীয় তফসিল উল্লেখ করে একটা লিখতে পারি। তারপর পুরা সংজ্ঞাটাই হচ্ছে দুই দিকে দিতে পারি, যে পুরো সংজ্ঞাটা ওইদিকে একবার দিলাম, তারপরে মনে করেন জামিন অযোগ্যর জায়গায় আবার লিখলাম জামিন অযোগ্য সংজ্ঞা এবং হচ্ছে জামিনযোগ্য সংজ্ঞা। না এটা হবে না, কারণ হলো বললেন এটা কিন্তু পার্থক্য না। পার্থক্যের আর একটা নাম হলো বৈসাদৃশ্য, গরমিল। পার্থক্য বা বৈসাদৃশ্য বা গরমিল। আর আপনি যেটা বললেন সেটা কিন্তু সাদৃশ্য বা তুলনা, মিল। এই যে তুলনা শব্দটা আসছে, অনেক সময় কিন্তু এরকমও করতে পারে যে চুরির সাথে দোষ পরীক্ষার হলে পার্থক্য লেখা। তুলনা মানে কিন্তু পার্থক্য না, তুলনা মানে হলো মিল। কিন্তু বেশিরভাগ ছাত্ররা কিন্তু তুলনা, চুরির সাথে দস্যুতার তুলনা করো, কিন্তু বেশিরভাগই ছাত্ররা পার্থক্য লেখা বসে থাকে। তুলনা মানে হলো মিল। সবচেয়ে বড় তুলনা বা মিল কি? যে দুটোই দণ্ডবিধি আইনে বর্ণিত অপরাধ। চুরিটাও দণ্ডবিধি আইনে বর্ণিত অপরাধ কিনা, এই তুলনা দিয়ে প্রশ্ন এসেও কিন্তু লিখিত পরীক্ষায় বিভ্রান্ত ঘটাইতে পারে, শব্দগত কারণ তারা জানে যে তুলনা প্রশ্ন করলে অধিকাংশ ছাত্র পার্থক্য লেখা হল থেকে বের হবে। তাহলে তুলনা মানে কিন্তু মিল। এই জন্য তুলনা দিয়েও কিন্তু পার্থক্য লেখা যায়। মনে করেন আপনি 2-3টার বেশি পার্থক্য জানেন না, এখন কি করবেন? লেখা তো ছোট হয়ে গেল, তখন একটা বুদ্ধি খাটাবেন। কি বুদ্ধি? আপনি বলবেন যে এই জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে মূলত 3টি পার্থক্য রয়েছে যা আমরা আলোচনা করেছি, তবে এই দুটি বিষয়ের ছাড়া কিছু মিলও আছে, আছে। কথা এক। এখন কিন্তু আপনি শারমিন আক্তারের কথাটা নিয়ে নিতে পারবেন। 1 নাম্বার কি? যে দুটো বিষয়েরই সংজ্ঞা কিন্তু একই ধারাতে, এটা একটা মিল। আর একটা মিল হলো যে অপরাধ 4 প্রকার, তার মধ্যে জামিনযোগ্য অপরাধও 1 প্রকার অপরাধ, জামিন অযোগ্য অপরাধও একটা প্রকারভেদ। এই জায়গায় মিল আছে কিনা বলেন?
তাহলে তুলনা জানলে কিন্তু পার্থক্য যদি না পারি, কিন্তু পার্থক্য যদি 7-8টা পারেন তাইলে কিন্তু আর তুলনা আনতে যায় না। তবে তুলনা আনলে তো সময় যতক্ষণে লিখবেন ততক্ষণে যদি আরো 2টা অতিরিক্ত পার্থক্য লেখা ফেলেন তাহলে নাম্বার বেশি পাওয়া যায়। তাহলে শারমিন আক্তারের জ্ঞান ঠিক আছে, কিন্তু উনি যে 2টা পার্থক্যের তারপরও যদি তুলনা না, একটা গান আছে দেখবেন, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, এরকম গান আছে কিনা বলেন? চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, চাঁদের সাথে আমি তোমার মিল খুঁজবো না। কেন মিল খুঁজবো না? কারণ তুমি যদি চাঁদ হই তো আমি তোমাকে স্পর্শ করতে পারতাম না, যত স্পর্শ করতে এগিয়ে যাইতাম তুমি আরো তত দূরে সরে যাইতে। ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষকে কাছে চায়, আপন করে পেতে চায়। তাহলে এই অবস্থায় চাঁদের সাথে কি তুলনা করা ঠিক হবে নিজের নায়িকাকে বা নিজের নায়ককে? ঠিক। আবার একটা কবিতা আবার তুলনা করা হয়েছে, এখানে কিন্তু মা তার চাঁদের সাথে তুলনা করতেছে, চাঁদের সৌন্দর্যের সাথে ছোট বাচ্চাটাকে তুলনা করতেছে। তুলনা মিল, সাদৃশ্য, সিমিলারিটি। কামরুন্নেসা ম্যাডাম তো অসাধারণ মেধাবী একজন ছাত্রী। কামরুন্নেসা ম্যাডাম একটা পার্থক্য বলেন। পরোক্ষভাবে কিন্তু একটা দেখা যাচ্ছে, আগে পরোক্ষটা বলে নেই। জামিনযোগ্য অপরাধ এটাকে ইংরেজিতে কি বলে? জামিন ইংরেজি হলো বেল। বেল এখন কিন্তু তুষার সাহেবের ব্রেন কাজ করবে যে ইংরেজি প্রতিশব্দগত একটা পার্থক্য, এটা কিন্তু পরোক্ষভাবে সংজ্ঞাটার মধ্যে দেখা যাচ্ছিল। আমি কিন্তু সুযোগও দিয়েছি আপনাদের। স্যার আমরা তো জ্ঞানের চোখটা খুলেন না, আপনারা তো যে মানে অরিজিনাল চোখ দিয়ে যে দেখার চেষ্টা করেছেন, আইনের চোখ দিয়ে, জ্ঞানের চোখ দিয়ে কিন্তু আমি দেখতে বলছিলাম। তাহলে এই যে আমরা বলছি জামিনযোগ্য অপরাধ বলতে মানে বেইলেবল অফেন্স বলতে, জামিনযোগ্য অপরাধ বলতে মানে বেইলেবল অফেন্স বলতে। যে জামিন ইংরেজি হলো বেইল, গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আর জামিনযোগ্য অপরাধ হলো বেইলেবল অফেন্স। এই বেইলের সাথে শুধু অ্যাবেল মানে সামর্থ্য, BAIL, অ্যাবেল, ABLE, এই যে বেইলেবল পাঠাই দিছি দেখেন, বেইলেবল বানান। এই বেইলেবল মানে হলো জামিন যোগ্য, আর নন বেইলেবল এটার সাথে যদি NON দেন তাহলে নন বেইলেবল হবে। আর অপরাধ ইংরেজি সবাই জানেন, অপরাধ ইংরেজি হলো অফেন্স। ক্রাইমও হয়, কিন্তু ক্রাইম কথাটা এটার সাথে খুব একটা
না, বেলেবল ক্রাইম, এটা শুনতে যতটুকু ভালো না লাগবে, বেলেবল অফেন্স এটা কিন্তু ভালো শোনাবে। তাহলে ইংরেজি প্রতিশব্দগত তো একটা পার্থক্য বলতে পারতাম, যে জামিনযোগ্য অপরাধকে ইংরেজিতে বেলেবল অফেন্স, OFFENCE অফেন্স বলা হয়। পক্ষান্তরে জামিন অযোগ্য অপরাধকে নন বেলেবল অফেন্স। বেলেবল অফেন্সের আগে শুধু নন কথাটা যোগ করে দিবেন, তাইলে সেটা হয়ে যাবে। আর একটা পার্থক্য কিন্তু আইনের চোখ বা জ্ঞানের চোখ, এই দুটো দিয়ে দেখা যাচ্ছে। যোগ্য আর অযোগ্য এই শব্দটা দিয়ে দেখেন, তাহলে জামিন অযোগ্য আর জামিন যোগ্য। এখন আপনি নিজেই বলেন যে আমাদের দণ্ডবিধিতে 1 বছরের শাস্তি আছে। 1860 সালের দণ্ডবিধিতে সবচেয়ে ছোট শাস্তি বলতে পারবেন কেউ? সবচেয়ে ছোট শাস্তি কোনটা? 510 স্যার। 510 কি শাস্তি, কি অপরাধ? 10 টাকা আর হলো স্যার 24 ঘন্টা। কোন অপরাধের জন্য? স্যার এটা মাতলামি স্যার, প্রকাশ্য মাতলামি করেন স্যার। প্রকাশ্যে মাতলামি করা, লোক মদ খেয়ে মাতলামি করতেছে প্রকাশ্যে, তাহলে এটার সর্বনিম্ন শাস্তি হলো 24 ঘন্টা জেল, 10 টাকা। এর চেয়ে ছোট শাস্তি কিন্তু আর দণ্ডবিধিতে নাই। আর দণ্ডবিধি সবচেয়ে বড় শাস্তি কোনটা বলেন তো? স্যার মৃত্যুদণ্ড স্যার। মৃত্যুদণ্ড। তাহলে বোঝা গেল যে দণ্ডবিধিতে ছোট অপরাধের শাস্তিও আছে, বড় অপরাধের বড় শাস্তিও আছে। যে লঘু অপরাধ না, সেই অপরাধগুলি অপরাধ যেটা দ্বিতীয় তফসিলে উল্লেখ করেছে। তাহলে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলে সাধারণত আইনের ভাষাটা হবে এরকম, ফৌজদারি কার্যবিধি 1898 দ্বিতীয় তফসিলে সাধারণত যে সকল অপরাধ গুরুতর সেই অপরাধগুলিকে জামিন অযোগ্য অপরাধ হিসাবে, আর যে অপরাধগুলি তুলনামূলকভাবে সাধারণত গুরুতর নয়, এই যে প্রকাশ্যে মাতলামি, এটা কিন্তু গুরুতর না, গুরুতর অপরাধ না, এই অপরাধটা কিন্তু জামিনযোগ্য। তাই এই যে দ্বিতীয় তফসিলটা দেখতেছেন এই সংজ্ঞাটার মধ্যে আছে, এই দ্বিতীয় তফসিলে দেখানো হয়েছে, এই জায়গার দিয়ে একটা পার্থক্য লিখতে হবে যে দ্বিতীয় তফসিলে ফৌজদারি কার্যবিধি বা দি কোড অফ পেনাল কোডের, এখন সংজ্ঞাটার দিকে সবাই এখন চোখ দিয়ে দেখেন, এখন আর জ্ঞানের চোখ লাগবে না, কারণ এখন জ্ঞান আমি দান করতেছি। এখন নিজেদের অরিজিনাল করতে প্রসিডিউর 1898 এর দ্বিতীয় তফসিলে সাধারণত গুরুতর অপরাধ ব্যতীত ছোট দেখানো। চোখটা রাখেন আমার নোটের দিকে, এই কোড অফ প্রসিডিউর 1898 এর দ্বিতীয়
দ্বিতীয়ত সাধারণত কথাটা বলবে কেন বলবেন? কারণ ব্যতিক্রম দণ্ডবিধিতে, দণ্ডবিধিতে অনেক ছোট অপরাধ আছে সেটা শাস্তি বড়, আবার অনেক বড় অপরাধ আছে সেটার শাস্তি ছোট। সেগুলি পরে দেখতে বা বুঝতে না। এই জন্য সাধারণত কথা যে সাধারণত গুরুতর অপরাধ নয়, ছোট ধরনের অপরাধ, সেগুলি সেই সকল অপরাধকে জামিনযোগ্য বলে দেয়। আর পক্ষান্তরে দ্বিতীয় তফসিলে যে অপরাধগুলি গুরুতর সেই অপরাধগুলিকেই জামিন অযোগ্য অপরাধ হিসাবে দেখানো হয়েছে বা ঘোষণা করা হয়েছে। এই কে বড় অপরাধের জন্য অপরাধই সাধারণত জামিনযোগ্য, আর সাধারণত ছোট হলো জামিন যোগ্য অপরাধ, আর সাধারণত বড় ধরনের অপরাধ হলো জামিন অযোগ্য অপরাধ। এটা বুঝতে পারলাম। এটা বোঝাতে লিখাতে হবে উদাহরণগত পার্থক্য। উদাহরণগত বলে একটা বড় অপরাধের বলি যেমন অযোগ্য অপরাধ অপরাধ, তাহলে উদাহরণ হিসাবে লিখবেন খুনের অপরাধ, এটা জামিনযোগ্য অপরাধ। ব্র্যাকেটে লিখবেন দণ্ডবিধি 1860 ধারা হচ্ছে 302, সংজ্ঞার ধারা থেকে না, এটা লিখতে হবে অপরাধ, ব্র্যাকেটে হবে দণ্ডবিধি 1860 ধারা হচ্ছে 302। এই উদাহরণটা দিলে, ধারাযুক্ত উদাহরণ দিলে পরীক্ষক সন্তুষ্ট হবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে সন্তুষ্ট করা, এর চেয়ে কঠিন কাজ দুনিয়াতে আর নাই। তাহলে আপনি লেখাটা লিখবেন, পরীক্ষক কি এত সহজে সন্তুষ্ট হবে মনে করেন? যারা একজন জ্ঞানের আধার, ব্যাপক জ্ঞান নিয়ে বিচারপতি হয়ে পড়ছে, বিচারপতি অবশ্য মারা গিয়েছে মানিক, এটা আমাদের হিসাব দরকার নাই। জগতের একজন মানুষ মারা গিয়েছে, আইনের জগতের একজন বিচারপতি ছিলেন, যে দলেরই হোক না, তার জন্য একটু কষ্ট পাওয়া আমাদের একটা নৈতিক দায়িত্ব আর কি। মানিককে তো চিনেন অনেকে। আর জামিন অযোগ্য অপরাধের একটা উদাহরণ দিতে পারবেন কেউ ধারাসহ? তিনশো 323 ধারা, দণ্ডবিধি 323 ধারার কথা বলা আছে, সামান্য আঘাত নাকি? থাপ্পড় মারছেন, প্রচন্ড কোনো আঘাত লাগে নাই, কানের পর্দাও ফেটে যায় নাই, সামান্য আঘাত,
তাহলে 323 ধারার দণ্ডবিধির যে অপরাধ এটা কিন্তু জামিনযোগ্য অপরাধ। 379 ধারার চুরির অপরাধ এটা কি জামিনযোগ্য না জামিন অযোগ্য? স্যার জামিনযোগ্য স্যার। তাহলে যারা লিখিতর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে একটা লেজ বাজায় দিতে পারে, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অপরাধটা জামিনযোগ্য না জামিন অযোগ্য, এটা কিন্তু আপনাদের জ্ঞানের মধ্যেই পড়াটা আছে। এই জন্য দণ্ডবিধি আইনে যে অপরাধগুলি আছে কোন অপরাধটা জামিনযোগ্য আর কোনগুলি জামিন অযোগ্য এটার একটা সংক্ষিপ্ত তালিকা আমার কাছে আছে। পরীক্ষার আগে যারা লিখিত পরীক্ষা দিবেন 28 তারিখে এক নজর হইলেও এই তালিকাটা দেখে যান। 5 মিনিট নিজের চোখ আর পরবর্তীতে 10 মিনিট জ্ঞানের চোখ, এই দুইটা এটা। আর যারা এমসিকিউ দেবেন পরের বছর তাদের প্রচুর সময় আছে, তারা এই কোন অপরাধটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য আমার কাছ থেকে তালিকা নেবেন। 1 পৃষ্ঠার তালিকা, 1 পৃষ্ঠা সব নিয়ে আসছি আর কি, কোনটা জামিনযোগ্য কোনটা জামিন অযোগ্য এগুলো একটু বিশ্লেষণ করে পড়ার সুযোগ আছে আপনাদের। তো যাদের সময় নাই তারা এই অপরাধগুলি জামিনযোগ্য আর এই অপরাধগুলি জামিন অযোগ্য মোটামুটি এক নজরে পড়ার পরে আমি আবার বলছি 10 মিনিট জ্ঞানের চোখ দিয়ে এই কারণে দেখবেন যে এইগুলির মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন জ্ঞানের চোখ দিয়ে যে অপরাধগুলি বড়, অপরাধের মাত্রা যেটার মধ্যে বড় সেটাই জামিন অযোগ্য করা হয়েছে, আর যেগুলির অপরাধের মাত্রা ছোট নিজেই এখন দেখেন সামান্য আঘাত, একটা থাপ্পড় মারা গালের মধ্যে, এটা বড় অপরাধ। তাহলে খুন করা যেহেতু বড় অপরাধ অতএব সেহেতু সেটা জামিন অযোগ্য হিসাবে কার্যবিধি হিসাবে দেখিয়েছে। আর একটা শক্তিশালী পার্থক্য আছে, পার্থক্য কিন্তু খুব আইনগত এবং শক্তিশালী লিখতে হবে। জামিনযোগ্য অপরাধে জামিনের বিধান আছে ফৌজদারি কার্যবিধির 496 ধারায়। জামিনযোগ্য অপরাধে জামিনের বিধান রয়েছে, জামিনযোগ্য অপরাধে জামিনের বিধান রয়েছে ফৌজদারি কার্যবিধির 496 ধারায়। এটাও কিন্তু একটা এমসিকিউ হতে পারে যে জামিনযোগ্য অপরাধের বিধান কোথায় আছে, কত ধারায় আছে। জামিনযোগ্য অপরাধে জামিন আর জামিন অযোগ্য অপরাধে জামিনের বিধান 497 ধারায়। জামিনযোগ্য অপরাধে আদালত কখন জামিন দিবে সেটা তো 496, আর জামিন অযোগ্য অপরাধে এটা হলো 498 ধারায়। জামিন এই বিষয়টা কি অধিকার কিনা? অধিকার স্যার, আইনগত অধিকার স্যার। জামিনটা দুইটা জামিনই, জামিনযোগ্য অপরাধ আর জামিন অযোগ্য অপরাধ এই দুইটাই অধিকার কিনা, দুটাকে আপনি অধিকার হিসেবে দাবি করতে পারেন কিনা। জামিনযোগ্য অপরাধ, অপরাধে জামিন, এটা কি আপনি অধিকার হিসেবে চাইতে পারেন? অপরাধ এটাকে
অধিকার হিসেবে চাইতে পারেন কিনা? 496 স্যার পারি এটা আমরা। এই একটা পার্থক্য আসতে পারে যে জামিনযোগ্য অপরাধে ক্ষেত্রে, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আইনগত অধিকার হিসাবে জামিন দাবি করতে পারে। কথাবার্তা কিন্তু আইনের ভাষায় হইতে হবে। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, লেখার সুযোগ থাকলে একটু লিখে নেন। দুটোই কিন্তু আইনগত অধিকার। জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়াটাও আইনগত, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়াটাও একটা আইনগত অধিকার। এজন্য অনেক বইয়ে ভুল করে এরকম লিখতে পারে যে জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়াটা একটা আইনগত অধিকার, আর জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়াটা আইনগত অধিকার নয়। এরকম কথাবার্তা লিখলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া এবং জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া, এই দুটোই কিন্তু আইনগত অধিকার। কেমনে বুঝলেন দুইটা আইনগত অধিকার? দুটোই আইনগত। ধারা 496 ধারায় বলছে জামিনযোগ্য অপরাধে জামিনের বিধান, আর 497 পাওয়ার বিধান। তাহলে দুটো অধিকারই তো ফৌজদারি কার্যবিধির দুইটা ধারায় দেওয়া আছে। তো এই দুইটা ধারা কি আইনগত না? এগুলি কি আইনগত ধারা না? একটা প্রশ্ন করি, ধারার সংজ্ঞা কত ধারায় বলেন তো? তার ধাঁধা আকারে প্রশ্ন ধরলাম, ধারার সংজ্ঞা কত ধারায়? সারা জীবন যে আমরা ধারা ধারা পড়তেছি, ধারা এত ধারা, তাহলে এই ধারা কাকে বলে? ধারা বলতে আমরা কি বুঝি এটা জানার দরকার আছে কিনা? যে আগে পাঠাইতে পারবেন তার জন্য একটা গিফট আছে। কি গিফট বলেন? 5 টাকা দামের একটা চকলেট। এখানে 5000 টাকা আশা করি না। 5000 টাকার গিফট আমি তখনই ঘোষণা করতাম যদি এটা খুঁজে পাওয়া খুব কঠিন হইতো। এটা এত সহজ একটা জায়গায় এত সহজভাবে এই ধারার সংজ্ঞাটা আছে যেটা খুব সহজে আপনি খুঁজে পেতে পারেন। এই জন্য খুঁজে পেতে যে পরিশ্রম হবে তার পারিশ্রমিক 5 টাকার বেশি হয় না। এই জন্য যোগ্যতা অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী তো আমাকে গিফটটা দিতে হবে। এখানে খুবই কাছাকাছি আছে, নিকটবর্তী, কিন্তু অবহেলা করে সারা জীবন আমরা কত ধারা পড়ব, অথচ ধারা কাকে বলে, হোয়াট ইজ সেকশন, এইটা দেখবো না, এটা হয় না। আজকে রাতের মধ্যে না পারলে সকালে আমি
যদি দেখি কারো কেউ গ্রুপে দিতে পারেন নাই, তাহলে আমি দিয়ে দিব। তাহলে কথাটা কি বলতেছিলাম, আপনাকে বলতে হবে যে জামিন যোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আইনগত অধিকার হিসাবে জামিন দাবি করতে পারেন। পারে না বলে পারেন বলেন। সবসময়কে মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। লেখার মধ্যেও যদি সম্মান সূচক কথাবার্তা থাকে তাহলে পরীক্ষকরা সন্তুষ্ট হয়। এখানে পারে না বইলা বলবেন পারেন। আদালতের নাম যতবার আনবেন আদালতের আগে বিজ্ঞ আদালত। আইনজীবীর নাম যদি কোনো কারণে পরীক্ষার খাতায় আসে আইনজীবী, তাহলে বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ আদালত, এইগুলি হলো সম্মান সূচক। আর যারা ভদ্র তারা অন্যকে সম্মান দেয়, যারা অভদ্র কথায় কথায় তাদের মাথা গরম হয়। মাথা যখন গরম হয় তখন তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে। এখন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আইনগত অধিকার হিসাবে জামিন দাবি করতে পারে, আর ওইটার মধ্যে শুধু লিখবেন পারেন না। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আইনগত অধিকার হিসাবে জামিন দাবি করতে পারেন না। কিন্তু আমরা কিন্তু একটা আইনগত অধিকার আর একটা আইনগত অধিকার নয় এটা কিন্তু লিখি নাই। দুইটার মধ্যে কিন্তু আইনগত অধিকার এই কথাটা ইনক্লুড বা সংযুক্ত আছে। শুধু পার্থক্য হইল আইনগত অধিকার হিসাবে জামিনযোগ্য অপরাধে জামিনটা দাবি করতে পারে অ্যাকিউজড পারসন বা ফরিয়াদি বা অভিযুক্ত ব্যক্তি, আর জামিন অযোগ্য অপরাধে এটাও তার আইনগত অধিকার, কিন্তু আইনগত অধিকার হিসাবে দাবি করতে পারে না। খুনের অপরাধী, এখানে কিন্তু তাকে অনুকম্পার সুরে যেতে হবে, অনুকম্পা, যা আমি একটা বড় অপরাধ করে ফেলছি, পারলে সবসময় কোর্টে কাঠ গড়ায় দাঁড়িয়ে দুই হাত, আমরা ক্ষমা চাইলে যেমন দুই হাত একসাথে করি, এরকম দুই হাত একসাথে করে আসামিকে দাঁড়ায় থাকতে হবে, কারণ আমি একটা বড় অপরাধ করে ফেলছি, ভুল করে, খুনের অপরাধ। এখন আদালত এইখানে আমি আইনগত অধিকার হিসেবে দাবি করতে পারি না, আমি একটা খুনের মামলার অপরাধী আসামি। এই জন্য এই জায়গায় কিন্তু অধিকার হিসাবে আমি এটাকে দাবি করতে পারবো না, কিন্তু আমি ছোট একটা অপরাধ করেছি, এই জায়গায় কিন্তু আমি অধিকার হিসাবে, আইনগত অধিকার হিসাবে সেটাকে দাবি করতে পারি। কিন্তু এই যে দাবি করতে পারি জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি অধিকার হিসেবে দাবি করতে পারে আইনগত অধিকার হিসেবে, এই দাবি কথাটা যদি না আসে পার্থক্যে, তাই কিন্তু পার্থক্যটা হবে না, ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই জন্য আমি দেখবেন যখন লিখিত পড়াই তখন কিন্তু আগে সংজ্ঞা, তারপরে কারণ এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে লিখতে হয়। একজন ব্যস্ত রাস্তায় ড্রাইভারকে যত সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করতে হয়, একটু অসতর্ক হলে অ্যাক্সিডেন্ট। এই ব্যস্ত রাস্তায় সতর্ক ড্রাইভারের চেয়ে আরো অধিক সতর্ক হয়ে সংজ্ঞা এবং পার্থক্য লিখতে হয়, উপাদান লিখতে হয়। এই জন্য আমি সর্বপ্রথম অগ্রাধিকার দিই সংজ্ঞা, উপাদান আর পার্থক্যের প্রতি। এই তিনটা যদি হয়ে যায় এক একটা সাবজেক্টে, তাহলে মনে করবেন 60-70% পড়া হয়ে গেল, আর 30% পড়া হলো আনুষঙ্গিক পড়া।
কে জামিন দেয়, কাকে জামিন দেয়, কেন জামিন দেয়, জামিনযোগ্য অপরাধের বিধান, জামিন অযোগ্য অপরাধের বিধান, এগুলি কিন্তু দুই একবার পড়া নিজের ভাষাতেও যা খুশি লেখা যায়। কিন্তু একটা সংজ্ঞা যা খুশি লেখা যাবে, একটা পার্থক্য যে কোনো ভাবে লেখা যাবে, উপাদান যে কোনো ভাবে লেখা যাবে না। কিন্তু আদার্স যে প্রশ্ন, জামিনের উদ্দেশ্য কি, এটা তো যে কোনো ভাবেই লেখা যাবে। কিছু পড়া কিছু না পড়া থাকলেও কমন সেন্স দিয়েও কিছু কিছু লেখা যাবে। কিন্তু পার্থক্য, সংজ্ঞা, উপাদান এইগুলি কিন্তু কখনোই না জেনে বানিয়ে কিছু লেখা যাবে না। এই জন্য পার্থক্য বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে। কারণ 5টা হয়ে গেলে এখানে ছেড়ে দিই, বাকিগুলা আপনারা দেখে নিতে পারবেন। গ্রুপে মুসাবিদা, ফৌজদারি কার্যবিধির মুসাবিদা গুলা গ্রুপে দেওয়া থাকবে। স্ট্রাকচারটা শুধু দিব, প্রত্যেকটা মুসাবিদা একটা পাতায় দিব আর কি। তার আগে বলেন, যারা লিখিত পরীক্ষা দিবেন এরা খাতা কিনেছেন কিনা? এই যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, স্যার ওটা আরো 1 মাস আগে কিনছি স্যার। হ্যাঁ, এই খাতা, এই যে আপিলের সংজ্ঞা, আপিলের সংজ্ঞা কিন্তু এটা 4 পাতা হইতে হবে কমপক্ষে এই লম্বা খাতায়। এখন আজকে আমি আর ক্লাস নিব না, কিন্তু আপনাদের দিয়ে আমি ক্লাস করাবো 5 মিনিট। সংজ্ঞা, ছোট একটা সংজ্ঞা দিয়েছি আমি, এই সংজ্ঞাটার দিকে সবাই চোখ দিয়ে ভালো করে দেখেন। আপিলের সংজ্ঞা। এখন তুষার সাহেব যেহেতু 28 তারিখের পরীক্ষার্থী, এই আপিলের সংজ্ঞাটা কিন্তু আমি একটা ছোট সংজ্ঞা দিয়েছি, যে আপিল বলতে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক সেই রায়টাকে বাতিল বা সংশোধনের জন্য উচ্চতর আদালতে দরখাস্ত করাকে বোঝায় বা প্রার্থনা করাকে বোঝায়। এই 3-4 লাইনের বা 5 লাইনের একটা সংজ্ঞা। এখন এই সংজ্ঞাটারে কিভাবে 4 পৃষ্ঠা বানাবে, সেই কৌশল, সেই জ্ঞানের কথা এখন তুষার সাহেব আপনাদের সামনে ব্যক্ত করব। আর আপনারাও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এই একটা ছোট সংজ্ঞারে বানাইতে পারি। 4 পাতা না লিখে যদি শুধু এই ছোট সংজ্ঞাটুক লেখেন, তাহলে কিন্তু নিশ্চিত ফেল। এই ফেলের কোনো মা বাবা থাকবে না। স্যার আমি যদি স্যার 2 পাতা লিখি স্যার, তাহলে স্যার হবে না স্যার? হবে, কিন্তু নাম্বার কম পাবেন। আপনি শারমিন আক্তার উনি 4 পাতা লিখবে, তাহলে কে নাম্বার বেশি পাবে বলেন তো? এই জন্য আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলেছি যে কমপক্ষে 4 পাতা হইতে হবে। 4 পাতা না হোক, 2 আর 4-এর মাঝখানে থাকেন তুষার সাহেব, অন্তত পক্ষে 3 পাতা লিখতে হবে। এছাড়া কিন্তু পাস করা কঠিন হবে। এখন আপনাদের এই ক্ষেত্রে আবার 1 মিনিট সময় দিলাম। এই একটা ছোট সংজ্ঞারে কিভাবে 3 পাতা, 4 পাতা এখন আপাতত বাদ দিলাম, 3 পাতা কিভাবে লেখা যায় সেটা কে বুদ্ধি দিয়ে বড় করতে পারবেন বলেন আমাদের?
অ্যাডভোকেটের অনেকগুলি বাংলা প্রতিশব্দ আছে: আইনজীবী, উকিল, আইনজ্ঞ, আইনবিদ, সলিসিটর। আর একটা প্রতিশব্দ হলো কৌশলী। কৌশলী তো আইনজীবী, প্রভিশনাল লয়ার, শিক্ষানবিশ আইনজীবী। আইনজীবী হিসাবে এখন ভিজিটিং কার্ড করারও আপনাদের অধিকার বা ক্ষমতা আছে। শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কার্ড ছাপাইতে পারেন। চেম্বার খুলে পাড়া মহল্লা একটা চেম্বার নিয়ে প্র্যাকটিসও শুরু করতে পারেন, সবই করতে পারবেন। শুধু গাউন, যেটা কোটের উপরে গাউন, এই গাউনটা করতে পারবেন না। কালো টাই, আইনজীবীদের কালো টাই, এটা পড়তে পারবেন না। আর হচ্ছে এজলাসে দাঁড়িয়ে ওকালতি করতে পারবেন না। এই তিনটা কাজ ছাড়া আইন পেশাগত যা খুশি আপনি তাই করতে পারেন, কোনো বাধা নেই। তাহলে যেহেতু আইনজীবীর একটা নাম কৌশলী, তাহলে কৌশল দিয়ে বড় করতে পারেন। কিভাবে বড় করতে পারে তখন সুযোগ দিলাম। প্রথম হলো সংজ্ঞা তো লিখবই। আপিলের সাথে রিভিশনের পার্থক্য আমরা 6-7টা পার্থক্য বলছি কিনা বলেন? স্যার বুঝছো স্যার? এই 6-7টা পার্থক্যের আপিলের যে শুধু সাইটটা, এই আপিলের সংজ্ঞাটা লেখার পরে ওই যে 6টা বা 7টা পার্থক্য আমি জানি আপিলের সাথে রিভিশনের, ওই 6টা পার্থক্য থেকে শুধু আপিলের পার্টগুলা, পার্থক্যের অংশগুলি আমরা কেটে কেটে নিচে নিচে লিখতে থাকবো। প্রথম পার্টগুলি আপিলের সংজ্ঞাটা লিখলেন, তার নিচে লেখেন আপিল সম্পর্কে বিধান কোথায় আছে। কোথায় আছে বলেন? 406 থেকে ফৌজদারি কার্যবিধির। এখন আসেন 3-4 পৃষ্ঠা যে লিখবেন, পৃষ্ঠা তো বড় করতে হবে, তাইলে কি করবেন? দ্বিতীয় প্যারায় লিখবেন, সংজ্ঞাটা লেখার পরে নিচের প্যারায় লিখবেন যে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। এইটারে কি এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইংরেজিটারে বাংলা ফৌজদারি কার্যবিধি 1898 এইটুকু লেখা যাবে কিনা? তাহলে শব্দ বা লাইন বাড়তে থাকবে কিনা? 3টা শব্দ তো বাড়লো। ইংলিশের সাথে সাথে ইংরেজিতে আইনের নামের পাশে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফৌজদারি কার্যবিধি কমা 1898 লিখি, এর 406 থেকে 431 ধারায় আপিল সম্পর্কে বিধান রয়েছে। তাহলে আপিলের সাথে রিভিশনের একটা পার্থক্য কিন্তু কেটে নিয়ে আসলাম। আর একটা পার্থক্য নিজেরা বলেন তো, যেটা কেটে নিয়ে আসতে পারি। স্যার কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় স্যার, এটা দিন হবে না স্যার? হবে, হবে না কেন? 412, 413, 414 এইগুলো ক্ষেত্রে আপিল করা যায় না স্যার, এগুলো তো স্যার তারপর দেবো স্যার। সব দিবেন। পার্থক্যের মধ্যে একটা বলছি না, আপিল একটা অধিকার আর রিভিশন একটা সুযোগ। এটাও তো বলতে পারেন যে আপিল একটি অধিকার। আপিল কোথায় করবেন? স্যার উচ্চতর আদালতে বলবো স্যার। এটাও তো একটা লিখতে পারেন। এখন বড় হচ্ছে কিনা বলেন আস্তে আস্তে। এরকম শেষ রাত পর্যন্ত যদি আমি কথা বলি তাহলে কিন্তু খালি লাইন বলতেই থাকবো, আপনারা লেখাও শেষ করতে পারবেন না। স্যার কিন্তু স্যার এইগুলো তো দেখবো স্যার, মনে আসবে তো দেখবো স্যার, কিন্তু এত সময় স্যার ও মনে সামনে পাবো না স্যার, এটা সমস্যা। না, এটা তো আপনি তো সময় আপনি তো অবশ্যই একটা ক্যাসিও ধরনের ঘড়ি নিয়ে যাবেন। আর আপনার একটা প্রিজাম্পশন থাকবে, একটা সংজ্ঞার মধ্যে
15 মনে করেন, 15 মধ্যে তো কমপক্ষে 4 নাম্বার থাকবে সংজ্ঞাতে। এখন 4-এর সংজ্ঞার জন্য কি আপনি শুধু আপিলের সংজ্ঞাটা লিখে দিলে হবে, এই 3-4 লাইনের সংজ্ঞাটা? না স্যার, এটা তো হবে না স্যার। তাহলে 4 নম্বরের জন্য তো কমপক্ষে 3 পৃষ্ঠা লিখতে হবে, এটা তো নিজেও বুঝেন। 4 নাম্বারের জন্য 4 পৃষ্ঠা লেখাটাই হলো মানানসই। তারপরেও কিন্তু আমি আপাতত 1 পৃষ্ঠা কমাই দিলাম। এখন একটা কথা আমি বলি, সেই সিম্বল দিয়ে কিন্তু লিখতে হবে। আর নাহলে যে আপনি লিখলেন যে এই আপনার এই ক্ষেত্রে আপিল করা যায়, এই ক্ষেত্রে আপিল করা যায় না, আপিল একটা অধিকার, এটা অধিকার, এই কথাগুলো যে লিখলেন, এইগুলা কি পরীক্ষার প্রশ্নের মধ্যে চাইছে কিনা বলেন? না স্যার, এগুলো চাই না স্যার। এখন একটা সিম্বল সবাই মুখস্থ করে ফেলেন, যে বিষয়টা প্রশ্নে চাবে না, কিন্তু উত্তরটাকে বড় করার জন্য বা উত্তরটাকে আরো শক্তিশালী করার জন্য, স্মার্ট করার জন্য, উত্তরটাকে আরো সমৃদ্ধশালী করার জন্য বা সেই যাবে উল্লেখ্য যে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই কথাটা লিখলে এখন আপনি যা খুশি লিখতে পারেন আপিল সম্পর্কে, আপিল সম্পর্কে যা জানেন সব লিখতে পারেন। তাইলে আমরা কি করব? আপিলের সংজ্ঞা। কিন্তু এখানে আপনারা যদি বছরের শুরুতে আসতেন, এই 28 তারিখে অনেকে পরীক্ষা দিবেন, কয়েকদিন আগে পড়া শুরু করতেন, এই ব্যাচের আপনারা সবাই না, তাইলে এই ক্ষেত্রে আপিলের কি আর সংজ্ঞা নাই? বছরের শুরুতে যারা আসবেন তাদেরকে কিন্তু আমরা কি করব, এই আপিল সম্পর্কে কলকাতা হাইকোর্ট একটা সংজ্ঞা দিয়েছে, আপিল সম্পর্কে মাদ্রাজ হাইকোর্ট একটা সংজ্ঞা দিয়েছে, আপিল সম্পর্কে এলাহাবাদ হাইকোর্ট একটা সংজ্ঞা দিয়েছে, আপিল সম্পর্কে পাকিস্তানের হাইকোর্ট একটা সংজ্ঞা দিয়েছে, আপিল সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি, এই যে অক্সফোর্ড ডিকশনারি, এই অক্সফোর্ড ডিকশনারিও আপিলের একটা সংজ্ঞা দিচ্ছে। তাহলে তখন কিন্তু আপনাদেরকে আমরা এত প্রসঙ্গক্রমে উল্লেখ দিয়া এত দূর নিতাম না। সংজ্ঞার মধ্যে আগে 2 পৃষ্ঠা লিখে নিতাম বিভিন্ন ধরনের সংজ্ঞা, তারপরে হয়তো 1 পৃষ্ঠা আমরা লিখতে পড়াশোনা হয় নাই, এখনো আপনাকে 3-4 পৃষ্ঠায় লিখতে হবে। কিন্তু এখন 3-4 পৃষ্ঠা লিখতে গেলে কি এখন আপনি এলাহাবাদ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সব হাইকোর্টের সংজ্ঞা এখন দিতে পারবেন? শুধু যদি আপিলের সংজ্ঞা পরীক্ষায় পড়তে হইতো তাইলে পারতেন, কিন্তু জামিনের সংজ্ঞা সম্পর্কে তো এরকম বিভিন্ন মামলায় সংজ্ঞা দিছে, কারণ জামিনের সংজ্ঞাটাও কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নাই। জামিনযোগ্য অপরাধ আর জামিন অযোগ্য অপরাধের সংজ্ঞা 4-1 খতে আছে, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে জামিন কাকে বলে, জামিন চ্যাপ্টার থেকে 4টা সংজ্ঞা পড়তে হবে আপনাদের। জামিন কথাটা মনে হয় ভালো হয়েছে। যারা 28 তারিখে পরীক্ষা দিবেন তারা, এবং যারা পরের বছরও পরীক্ষা দিবেন, বা যতদিন ফৌজদারি কার্যবিধি থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে কিয়ামত, মৌসুম থেকে কিয়ামত, এই পর্যন্ত জামিন থেকে 4টা সংজ্ঞা করতে হবে। 5টা আর একটা বাড়াই দিলাম আমি অতীতে ভবিষ্যতের জন্য। 1 হলো জামিনের সংজ্ঞা, নোট রাখেন, সংজ্ঞাগুলি পড়ে নেবেন। যাদের 28 তারিখে পরীক্ষা, সংজ্ঞা কঠিন মনে হলে আমার কাছে আপিল করবেন, আমি একটা সহজ সংজ্ঞা দিয়ে দিব, 2 মিনিটের সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে। তাহলে জামিনের সংজ্ঞা, জামিন নামার সংজ্ঞা, বেইল বন্ড, জামিন নামা ইংরেজি হলো বেইল বন্ড, BOND, BAIL BOND, বেইল বন্ড। জামিনের ইংরেজি বেইল আর জামিন নামা ইংরেজি হলো বেইল বন্ড। আমি একটা বিব্রতকর অবস্থায় আছি, যারা 28 তারিখে পরীক্ষা দিবেন, পড়া তো একটা মহাসমুদ্রের মধ্যে ফেলছেন।
এখন কোনটা রেখে কোনটা পড়াবো, এইটাও একটা চিন্তার বিষয়। আর সবাইকে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। বড় ভাই বোনদের এই অবস্থা দেখে যারা ছোট ভাই বোন আপনারা আছেন, আপনারা কিন্তু একই রাস্তায় হাইটেন না। তারা এখন যে মহাসাগরে পড়ছে, এই কিন্তু যদি নিয়মিত পড়েন, এখন থেকে ধারাবাহিকভাবে পড়েন, প্রতিদিন পড়েন, তাহলে কিন্তু ছোট পুকুরের মতন হয়ে যাবে, বানিয়ে পার হয়ে যেতে পারবে। আর এখন যারা সারা বছর পড়েন নাই, এমন মহাসমুদ্র বানায় ফেলছেন যে একটা হাই স্পিডি জাহাজ নিলেও, চীনের একটা উচ্চ মানের জাহাজ নিলেও এই সাগর পাড়ি দেওয়া এখন একটা কঠিন ব্যাপার। কারণ কিন্তু আপনি যদি সিলেবাসে কভার না করে এই বিগত বছরের প্রশ্ন, বাজারে যত বইপত্র আছে বা আমরাও যেটা পড়াচ্ছি এই মুহূর্তে ইমার্জেন্সি পিরিয়ডে, যেহেতু সময় নাই, বাজারের বই কিনে বা আমি এখন যে পড়াচ্ছি এগুলি কিন্তু বিগত বছরের প্রশ্নগুলি থেকে। কিন্তু বার কাউন্সিল কি বলে দিছে যে বিগত প্রশ্নের ভেতর থেকেই প্রশ্ন আসবে, বাইরে কোনো প্রশ্ন আসবে না, এরকম বলছে নাকি বার কাউন্সিল? তাহলে বাইরে থেকেও যদি প্রশ্ন একটা দিয়ে দেয়, তখন কি আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন? তো মুখস্থ আছে, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়, তার মধ্যে কি প্রশ্ন কমন না পড়লে আপিল করা যায়? এটা পাইলেন? এর মধ্যে প্রশ্ন কমন না পড়লে আপিল করা যায়, এটা আছে কিনা? আমার তো মনে হয় নাই। তাহলে আপিল করতে পারতেছেন না, অর্থাৎ অকৃতকার্যতাকে মেনে নিতে হচ্ছে। অথচ কত পড়াশোনা করছে দেখেন, যারা এমসিকিউ পাস করেছে এরা তো নিঃসন্দেহে প্রচুর পড়াশোনা করছে, শুধু একটা ভুলে। কিন্তু ওই সময় এমসিকিউ এর সাথে রিটেনটাও সমগতিতে রেল লাইনের সমান্তরালে পড়া যেত, পড়লে আবার দুইটাই লাভ হইতো। কারণ লিখিতের অনেক কথাবার্তা এমসিকিউ এর কাজে লাগবে। লিখিতের যদি প্রস্তুতি নেন, তার 30% পড়া এমসিকিউ এর কাজে লেগে যাবে। এটা একটা বোনাস হিসাবে পাইলেন। যাই হোক, আলোচনাটা কোথায় ছিলাম বলুন তো? জামিনের সংখ্যা, জামিন নাম্বার সংখ্যাটা লিখে নেন। জামিন নামার সংখ্যা, আর এই দুইটা তো নিজেরাই পেয়েছেন, জামিনযোগ্য অপরাধের সংখ্যা, জামিন অযোগ্য অপরাধের সংখ্যা। সাথে একটা যোগ করে দিলাম আমি, সেটা হলো আগাম জামিনের সংখ্যা, আগাম জামিন। তুষার সাহেব কিন্তু প্রচুর পড়াশোনা করে। বেইল বন্ডের সংখ্যাটা বলেন তো, জামিন নামা কাকে বলে? কঠিন ভাবে মুখস্থ করলে আর না বুঝে মুখস্থ করলে কিন্তু থাকবে না। এখনই দেখেন, হয়তো উনি 2 দিন আগে, 3 দিন পরে ঝামেলা হয়ে গেছে, তাহলে 2 মাস পরে কি হবে, 2 বছর পরে কি হবে? কিছুই মনে থাকবে না। এই কারণে আমি বেল বন্ডের একটা সংজ্ঞা দিয়ে দিই, জামিন নামা। এটা সারা জীবন এখন থেকে মনে থাকবে, আর জীবনে ভুল হবে না। 2 লক্ষ বছর পরেও এটা মনে থাকবে। কিভাবে মনে থাকবে? ইংরেজিটা দিয়ে মনে থাকবে। জামিন নামাকে ইংরেজিতে কি বলে বলেন? বেইল বন্ড। বেইল বন্ড। বন্ড কি? বন্ডের বাংলা কি? মুসলেকা। বন্ডের বাংলা হলো মুসলেকা। এই যে 107 ধারা ফৌজদারি কার্যবিধি,
শান্তি রক্ষার মুসলেকা দেই না? শান্তি রক্ষার মুসলেকা আছে না নাই? পড়ছে নাকি? স্যার আছে 3 বছরের জন্য। 2 বছর। তাহলে হ্যাঁ, তাহলে জামিননামা ইংরেজি হলো বেল বন্ড, আর বন্ডের বাংলা কি? মুসলেকা। কেউ আপনাকে ভয়ভীতি দেখাইতেছে, ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করবেন, নির্ভয় ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট ডেকে নিয়ে বলতে পারে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তুমি কি এগুলি করছো, ভয়ভীতি দেখাও। সে বলো হ্যাঁ, বলো যে জেলে যাবা না মুসলেকা দিবা, যদি মুসলেকা দাও তাহলে মুসলেকার কারণে তোমাকে ছেড়ে দিব, যে ভবিষ্যতে আর ওনাকে ভয়ভীতি দেখাবা না। 506 ধারার মামলা, দণ্ডবিধির। তাহলে মুসলেকা তখন সে দিল বন্ড। বন্ড ইংরেজি শব্দ, মুসলেকা হলো বাংলা। এটা আমি একটু বুঝলাম এই কারণে যে এখন দেখেন সংখ্যাটা সহজ করি। জামিননামা কাকে বলে? যে জামিননামা বা বেল বন্ড, এই বেল বন্ডটা কিন্তু সংজ্ঞার মধ্যে বাংলায় লিখতে হবে, বয়কার রস্য ই ল, ব নয় ড। ইংরেজি বিওএনডি নিলে সংজ্ঞা মিলবে না। তাহলে জামিননামা বা বেল বন্ড বলতে এমন এক প্রকার বন্ডকে বোঝায়। দেখেন, জামিননামা বা বেল বন্ড বলতে এমন এক প্রকার বন্ড, ব নয় ড, বন্ডকে বোঝায়। কমা সংখ্যাটা পাঠিয়ে দিয়েছি আমি, দেখে পেয়েছেন কিনা দেখেন। এই যে জামিননামা বা বেল বন্ড বলতে এমন এক প্রকার বন্ডকে বোঝায়। বন্ড কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নানান ধরনের বন্ড আছে। এখন তার মধ্যে একটা বলছি, শান্তি রক্ষার মুসলেকা বা শান্তি রক্ষার বন্ড। অনেক ধরনের বন্ড আছে, তার মধ্যে জামিননামা হচ্ছে একটা বন্ড। এই জন্য আমরা এই কথাটা বলছি, জামিননামা বা বেল বন্ড বলতে এমন এক প্রকার বন্ডকে বোঝায়, কমা, যে বন্ড জামিন পাওয়ার পর সম্পাদন করতে হয়। তাহলে জামিননামাটা বা বেল বন্ডটা সম্পাদন করে কখন বলেন? এটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। প্র্যাকটিক্যাল হচ্ছে যে যখন একজন আসামি অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে একটা মামলা হয়, তখন এই লোক যদি, এই অভিযুক্ত ব্যক্তি যদি উকিলের কাছে আসে, অ্যাডভোকেটের কাছে, তাহলে অ্যাডভোকেটের প্রথম কাজ হলো তার জামিনের ব্যবস্থা করা। যদি অ্যারেস্ট না হয়ে থাকে তাহলে সারেন্ডার করে জামিন, এখনো যদি অ্যারেস্ট না হয়ে থাকে তাহলে সারেন্ডার করে জামিন করতে হবে। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে, পুলিশের হেফাজতে অথবা জেলখানায় থাকে, তাইলে তাকে পুট আপ দিয়ে যাবে। এগুলো একসময় বুঝতে পারবেন। কিন্তু এখন জামিনের জন্য আপনি দাঁড়াইলেন, যা দিতে পারে না পারে, যদি জামিন দিয়ে দেয় তখন আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা জেলার কোর্টের সামনে কিছু দোকান আছে, এই দোকানগুলিতে ফটোকপি মেশিন আছে। এই সমস্ত স্টেশনারি দোকানগুলিতে একটা বেল বন্ডের ফর্ম আছে, ফর্ম 5 টাকা দিলে এই জামিননামার একটা ফর্ম দিবে।
এই ফর্মটা উকিল সাহেব তার চেম্বারে নিয়ে যাবে। চেম্বারে নিয়ে গিয়ে এই ফর্মটাকে পূরণ করবে, এই জামিননামা বা বেল বন্ডের ফর্মটাকে পূরণ করবে। এই ফর্মের মধ্যেই কিন্তু বলা আছে কে জামিনদার, কত টাকায় জামানতের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে, এবং সে আদালত যখন তাকে হাজির হতে বলবে তখন সে হাজির হবে। তাহলে এই কথা বন্ড দেওয়া হইতেছে না? এই জন্য জামিন নামার জন্য কিন্তু একটা নির্ধারিত ফর্ম, জামিন নামার ফর্ম কত ধারায় প্রশ্ন আছে, উত্তর আছে, এত জটিল আমি যাচ্ছি। এখন যে সংজ্ঞাটা আমরা পেলাম, তাহলে এই যে জামিন নামা বা বেল বন্ড, এটা কি জামিনের আগে সম্পাদন করে না জামিনের পরে করে? জামিনের পরে স্যার। তো সম্পাদন কথার অর্থ অনেকে বুঝতেছেন না। আইনের ভাষায় সম্পাদন বলতে স্বাক্ষর করা কি বোঝায়, স্বাক্ষর দেওয়া কি বোঝায়। যেমন আমরা দলিল সম্পাদন করি, তাহলে যে তারিখে দলিলটা স্বাক্ষর করা হইলো ওই তারিখটাকে বলা হয় সম্পাদনের তারিখ। তাহলে বেল বন্ড বা জামিননামা যদি জামিন কোর্ট না, এই জামিননামা ফর্মটা কেনা দোকান থেকে বা জামিননামার ফর্ম কিনে পূরণ করার এটা কোনো দরকার নেই। জামিননামার ফর্মটা পূরণ করে আবার কোর্টে দিতে হয়, ওটার মধ্যে আবার আদালতের কিছু সিল স্বাক্ষর প্রসিডিউর আছে, এগুলো কমপ্লিট করে। এই জন্য জামিননামাটা যেহেতু জামিন পাওয়ার পরে সম্ভব, বলতে এমন এক প্রকার বন্ডকে বোঝায়। এই কথাটা লিখলে পরীক্ষক বুঝবে যে ফৌজদারিতে আরো অনেক ধরনের বন্ড আছে, সব ধরনের বন্ড সম্পর্কে আপনার জ্ঞান আছে। লেখা হয়েছে এক লাইন সংজ্ঞা, কিন্তু এখানে অনেক জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে। যে বন্ড জামিন পাওয়ার পর সম্পাদন করতে হবে। বড় করার জন্য বলতে পারেন যে প্রসঙ্গ করার উল্লেখ্য যে এই জামিন নামার জন্য একটা আদালতে একটা নির্ধারিত ফর্ম আছে। তুষার সাহেবরা যেহেতু কোর্টে যাতায়াত করেন, তুষার সাহেব তারপরে অনুজ সাহেব, তারা কিন্তু নিয়মিত কোর্টে যায়, বিশেষ করে অনুজ সাহেব। স্যার আমি একদিনও যাই না স্যার। একদিনও যান নাই? স্যার আমার স্যার বাড়ি এই কথা কিন্তু আছে। ভাইবা বোর্ডে কিন্তু এটা বলা যাবে না, কারণ ভাইবা বোর্ডে প্রতারণার সংজ্ঞা পড়ছেন নাকি আপনারা? প্রতারণা কত ধারায়? 415 স্যার। 415 শাস্তি কি? 1 বছর স্যার। 1 বছর। এই অপরাধটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই হয়েছে, কারণ বার কাউন্সিলে যখন ইন্টিমেশন জমা দিচ্ছেন, রেজিস্ট্রেশন, তখনই তো আপনি একজন সিনিয়র দেখাইছেন। এরপরে যখন ফর্ম ফিল আপ করছেন তখন তার কাছ থেকে আবার 6 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেট আনছেন, কিন্তু এতদিনে এসে কি বলতেছেন যে একদিনও? তাহলে নিজের সাথে নিজের প্রতারণা হয়েছে কিনা? আর বার কাউন্সিল যদি এটা কোনো অবস্থায় জানতে পারে যে আপনি একদিনও কোর্টে যান নাই, তাইলে কিন্তু এখানে বার কাউন্সিল যে ভাইবাটা নেয়, ভাইবাটা কিন্তু আসলে একটা কারণেই নেয়, ভাইবার মাধ্যমে জানতে চায় যে আপনি কোর্টে যাতায়াত করেন কিনা। এই জন্য অনেক সময় আপনার ভাইবাতে কোনো প্রশ্ন করবে না, আপনারে বলবে যে আপনি কোন বারের, বলেন ঢাকা বারের, ঢাকা আইনজীবী সমিতির। আচ্ছা বলেন তো, ঢাকা আইনজীবী সমিতির দায়রা জজটা কোন বিল্ডিং এর কয় তলায়? তখন কি হবে? প্রশ্ন কি কমন পড়ছে বই থেকে? পড়ছে কিনা বলেন? স্যার বই দিয়ে কমন বাদিনি স্যার।
এই জন্য তুষার সাহেব আপনি না যান, কিন্তু আমার প্রস্তাব হলো যে একদিন অবশ্যই কোর্টে যাইতে হবে। আমার যখন পরীক্ষা ছিল আমি কিন্তু একদম ওয়াশরুম পর্যন্ত আমি একটা ম্যাপ করে ফেললাম, মানচিত্র। ভূগোল তো সবাই পড়ছেন, 9-10-এ ভূগোলের ছাত্র সবাই ছিলেন। বাংলাদেশের ম্যাপ আঁকাইছেন, অস্ট্রেলিয়ার ম্যাপ আঁকিয়েছি। এইভাবে যতটুকু জ্ঞান আছে আমি একদম মনে করেন মন্দির, ওয়াশরুম কোথায়, কোন জায়গায় কি আছে, এটা মোটামুটি ভাবে নিজের জ্ঞান থেকে একটা ঘুরে ঘুরে একটা চিত্র আঁকি। আবার আমার যত ব্যাচের বন্ধু বান্ধব ছিল যে চাইছে তারই একটা করে কপি দিছি। এখন এটা যদি প্রশ্ন করে যে মহানগর দায়রা জজ আদালতটা কোথায়, এটা কিন্তু আমাদের অনুজ সাহেব বলতে পারবে, কারণ অনুজ সাহেব কিন্তু মন সিরিয়াসলি প্র্যাকটিস করতেছে। অথবা আপনাদেরকে ভাইভাতে প্রশ্ন করলো যে বলেন আপনার বারের সভাপতির কি নাম, কেউ বলতে পারবেন এই মুহূর্তে ঢাকা আইনজীবী সমিতির সভাপতির কি নাম? আমাদের দেশি মানুষ, তারপর তোমার একটা নাম আছে, লার্নেট কই, লার্নেট কোথায়, অ্যাডভোকেট কোথায়? আমি বলছি না আইনজীবীর নামের আগে কি বলবেন? লার্নেট, অ্যাডভোকেট। ঢাকা বারের সেক্রেটারির কি নাম? এগুলা কিন্তু ভাই, এরপরেই তো ভাইবা, এই ভাইবার প্রস্তুতি নিয়ে যায়। বিল্ডিং গুলা চিনেন, মহানগর দায়রা জজ আদালত কোথায়? দায়রা জজ আদালত ঢাকায় তো দুইটা দায়রা জজ, হলো মহানগর আর একটা হলো দায়রা জজ। বা জিজ্ঞাসা করতে পারে এই মহানগর দায়রা জজের যে পিপি তার কি নাম? এখন আপনি যে সার্টিফিকেট দেখাইছেন যে 6 মাস যাবত ট্রেনিং করছেন, ট্রেনিং সার্টিফিকেট নিছেন, 6 মাস যাওয়ার পরে তো আরো কত মাস চলে গেছে। এতদিন আপনি কোর্টে সিরিয়াসলি প্র্যাকটিস করতেছেন, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে কোর্টে প্র্যাকটিস করতেছেন। তো দায়রা জজের নাম কি বলেন? ঢাকার জেলা ও দায়রা জজের কি নাম? এই নাম যদি বলতে না পারেন ভাইবা বোর্ডে, তাহলে আপনি কোর্টে যাতায়াত করেন, এটা কি প্রমাণ পাওয়া যাবে? বলেন যাবে কিনা? কাজে ভাইবাটাকে, ভাইবা বোর্ডটাকে সহজ করে ফেলেন। ভাইবা বোর্ড মানে হচ্ছে অন্য কিছু না। যেমন আপনি ইংল্যান্ডে যাবেন, এখানে ব্রিটিশ এম্বাসি ফেস করতে হবে, ওইখানে ওরা কিন্তু খালি শুধু দেখবে যে আপনি ফিরে আসবেন কিনা, এই নিয়ে হলো আপনাকে প্রশ্ন করবে। তারা যদি দেখতে পায় যে আপনি যাচ্ছেন বিদেশে একটা ডিগ্রি নেওয়ার জন্য, ওই ডিগ্রি শেষ করে আপনি দেশে ফিরে আসবেন, এইটুক নিশ্চিত হইলে আপনার আর আটকাবে না। ভাইবা বোর্ডও তাই, বার কাউন্সিলের ভাইবা বোর্ড যদি বুঝতে পারে যে আপনি নিয়মিত কোর্টে যাতায়াত করেন এবং সনদ দেওয়ার পরেও আপনি নিয়মিত যাতায়াত করবেন, তাইলে প্রশ্ন দুইটা না পারলেও আপনার ভাইবা বোর্ডে ফেল করাবে না। আর যদি বুঝতে পারে যে আপনি একদম মোটামুটি মুখস্থ করে রাখছেন কিন্তু একদিনও কোর্টে যান নাই, শুধু বই পড়া, স্যারের কাছে কোচিং কইরা, পরিশ্রমটা, তাহলে তো বার কাউন্সিলের প্রথম যে শর্ত 6 মাস জুনিয়রশিপ সার্টিফিকেটটা যে দিলেন, এটা কি সঠিক হয়েছে না প্রতারণামূলক হয়েছে বলেন? 6 মাস শিক্ষানবিশ না থেকে যারা সার্টিফিকেট নিছেন তাদের কাজটা কি হয়েছে? এই ফাঁকি কভার উপায় হলো এটাই যে একদিন কোর্টে গিয়া এই যে তুষার সাহেব, অনুজ সাহেবের আমাদের গ্রুপের মধ্যে আছে, তার সাথে একটা ফ্রেন্ডশিপ বজায় রাখেন। বা এরকম যদি অভিজ্ঞ আর কি, অভিজ্ঞ মানে যে একদিনে যাবেন 1 ঘন্টার মধ্যে মোটামুটি আপনাকে পুরো কোর্টটা কভার করে দিবে। স্যার আমার বাগেরহাট হলো